ওয়েলকাম বন্ধুরা আমাদের এডুকেশন চ্যানেল অনুশীলনে। আমরা রেলওয়ে গ্রুপ ডির সিলেবাস সম্পর্কে আজ বিস্তারিতভাবে একটু জেনে নেব। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখো, রেলওয়ে গ্রুপ ডিতে তোমার 90 মিনিট সময় থাকবে। তোমার সময় থাকবে 90 মিনিট। ওকে, 90 মিনিট। তবে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য এই সময়টা 120 মিনিট। কিন্তু নর্মাল যারা আছে, যাদের পিএইচ কোটা নেই বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোটা নেই, সার্টিফিকেট নেই, তারা 90 মিনিট কিন্তু সময় পাবে। এই 90 মিনিটের মধ্যে তোমাদের 100টা কোশ্চেন এর অ্যান্সার করতে হবে বা 100টা কোশ্চেনের সম্মুখীন হতে হবে। তাহলে কোশ্চেন সংখ্যা থাকছে 100, সময় থাকছে 90। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিটা কোশ্চেনে তোমরা 1 মিনিটেরও কম সময় পাবে। তার মধ্যে সব থেকে বেশি টাইম টেকিং যে সাবজেক্ট দুটো রয়েছে সেই দুটো হলো একটা ম্যাথস, একটা রিজনিং। তাহলে ম্যাথস থাকবে আমাদের 25 নম্বরের, 25 নম্বরের, এবং রিজনিং থাকবে 30 নম্বরের। তাহলে 30 নম্বরে থাকবে রিজনিং। এবার 30 নম্বর রিজনিং এর মধ্যে তোমরা কিছু থাকবে, দুটো তিনটে রিজনিং থাকবে যেগুলো মোটামুটি 2-3 মিনিট সময় তোমাদের খেয়ে নেবে। ওকে। আর ম্যাথসের মধ্যেও দু তিনটে থাকবে, এতটা ক্যালকুলেটিভ বা হয়তো দুটো স্টেপ বা তিনটে স্টেপ পরে অ্যান্সার বেরোচ্ছে, সেইগুলো সাধারণত ক্যালকুলেটিভই হয়। সেগুলো 2-3 মিনিট তোমার সময় কিন্তু নিয়ে নেবে। তাহলে এই 55টার মধ্যে মনে করবে যে 50 থেকে 52টা তুমি 1 মিনিটের মধ্যে করে ফেলতে পারবে, তোমার যদি প্র্যাকটিস এবং স্কিল ঠিক থাকে। আর বাকি 3-4টে তোমাদের একটু সময় নেবে, তো সেই মতো পরীক্ষা হলে কিন্তু ম্যানেজ করতে হবে। আর 25 নম্বর থাকবে তোমার জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্স বা সায়েন্স বলছি আমি, যেটাকে 25 নম্বর থাকবে। জেনারেল সায়েন্সের মধ্যে কি কি থাকবে? থাকবে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এবং তোমার থাকবে কম্পিউটার সায়েন্স। তোমার থাকবে কম্পিউটার, এবং তার সাথে এখন এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রন এনভায়রনমেন্ট সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্সও তোমার কিন্তু থাকে। এটা এটা যদিও বায়োলজির পার্টটা যদি ভালো করে করো এটা অনেকটাই কভার হয়ে যাবে, তবুও কিন্তু সায়েন্সের এই 5টা টপিক বা 5টা সাবজেক্ট তোমাদের কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এবং তার সাথে তোমার থাকবে জিএস এবং কারেন্ট অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স। এবার দেখো, এই চ্যাপ্টারটা এটাই থাকবে তো 20 নম্বর, কিন্তু এই চ্যাপ্টারের মধ্যেই তোমার হিস্ট্রি, ওকে, এর মধ্যেই তোমার হিস্ট্রি, তোমার জিওগ্রাফি, তোমাদের পলিটি, ইকোনমিক্স, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট রিলেটেড যে ইন্সিডেন্টস গুলো আছে, এই সব কটা জিনিস কিন্তু, এবং ইভেন এর মধ্যে তোমার জিএস বা জেনারেল সায়েন্সেও থাকতে পারে, যেগুলো কারেন্ট রিলেটেড যে জিএস গুলো আছে, যেগুলো যেমন কারেন্ট কিছু আবিষ্কার হচ্ছে, কারেন্ট কোনো কিছুতে কেউ ভালো রিসার্চ করে কিছু নতুন থিওরি দিয়েছে, তো সেইগুলো কিন্তু তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে মানে জিএস এই 20 নম্বরের মধ্যে কভার হয়ে যাবে। ওকে। তাহলে দেখছো তুমি যে আমাদের এই 20 নম্বরের জন্য সিলেবাসটা সব থেকে বড়। আর ম্যাথস এবং রিজনিং, যেখানে ওই গড়ে তোমাকে 25 থেকে 28 খানা করে চ্যাপ্টার আছে, 25 থেকে 28 খানা করে চ্যাপ্টার আছে, এবং এই জায়গাটা হচ্ছে সবথেকে স্কোরিং। আর সব থেকে টাফ জায়গা যেটা স্টুডেন্টদের মনে হয় সেটা হচ্ছে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্স, কারণ অনেকেই হয়তো সায়েন্স পড়া সে ক্লাস 10 বা 12-এ পড়ে, হয়তো অনেকেই অনেক বছর ধরে সায়েন্সের সঙ্গে পরিচিত না বা অতটা পড়াশোনা হয় না সায়েন্সটা, বা সায়েন্সটা বলতে পারে যে অনেকেই ইগনোর করে। তো সেই জায়গাটাই কিন্তু এই চাকরি পেতে গেলে তোমাদের কিন্তু সায়েন্সটা আবার ভালো করে পড়তে হবে, এবং তার সাথে রিজনিং এবং ম্যাথসের ক্যালকুলেশন এত ফাস্ট করতে হবে যেন সেগুলো 1 মিনিটের মধ্যে কভার আপ হয়ে যায়। ওকে। ওকে। তারপরে দেখি আমরা যে থাকবে যেহেতু 100টা কোশ্চেন, তাহলে 100টা কোশ্চেন থাকবে 90 মিনিটে, 100টা কোশ্চেন থাকবে 90 মিনিটে। হ্যাঁ। এইবার এখানে নেগেটিভ মার্কিংও থাকে। নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং কেমন থাকে? যেমন 1/3, তিনটে যদি ভুল করো
তিনটে রং অ্যান্সারে, তিনটে রং হলে তোমার 1 মার্কস, 1 মার্কস ডিডাক্ট হয়ে যাবে। ওকে, 1 মার্কস ডিডাক্ট হয়ে যাবে। তাহলে দেখো একটা জিনিস, দেখো ভালো করে খেয়াল করো, তিনটে ভুল করলে শুধু 1 নাম্বার যাচ্ছে না, তিনটে ভুল করলে কিন্তু 1 নাম্বার ডিডাক্ট হচ্ছে না, তিনটে ভুল করলে এই তিনটে কোশ্চেনে 3 নাম্বার, 3 মার্কস প্লাস -1 মার্কস। ওকে, মানে টোটাল 4 মার্কস, টোটাল 4 নাম্বার তোমাদের নষ্ট হচ্ছে তিনটে ভুল করে, তিনটে ভুল করলে। তাহলে এবার এই 1 নাম্বারটা কোথা থেকে আসছে, যে রাইট অ্যান্সার করবে সেই একটা নাম্বার কিন্তু তোমার চলে যাবে। তাহলে তোমরা কি করবে, পরীক্ষার হলে চেষ্টা করবে যতটা অ্যাকুরেসি রাখতে পারো, এবং চেষ্টা করবে যে কোনো রকম কনফিউশনাল কোশ্চেন থাকলে 50-50 চান্স থাকলে সেগুলো অ্যাটেন্ড করবে, কারণ 50-50 চান্সটা অ্যাটেন্ড করা অবশ্যই উচিত। কিন্তু যেখানে দেখছে কনফিউশন, মানে যেটাকে বলা হয় আন্দাজে ঢিল মারা, ওকে, সেই জিনিসটা কিন্তু পরীক্ষায় করবে না, তাহলে কিন্তু চান্সটা অনেকটাই কমে যাবে। কারণ তোমরা পরীক্ষায় যদি কিছু না হলেও 70-র আশেপাশে, 70-70-র আশেপাশে, ওকে, যদি মার্কস করে আসতে পারো, বা র মার্কস যদি তোমার থাকে 70-র আশেপাশে, তুমি মনে রাখতে পারো যে আমাদের ভারতবর্ষের যে কোনো জনই হোক, তুমি মোটামুটি একটা ভালো দাবিদার হয়ে উঠবে চাকরিটা পাওয়ার জন্য। ওকে, কারণ এরপরে আবার নর্মালাইজেশন হবে, নাম্বার কিছুটা বাড়বে। তো ওভারঅল গতবার যেমন 78 এরকম তোমার নর্মালাইজড মার্ক 78, এটাই হয়তো তোমার হয়েছিল ফাইনাল কাট অফ হিসাবে, যে বেস্ট জোন যেখানটা সবথেকে টাফ কম্পিটিশন হয়েছিল, 78 এরকম এসেছিল। ওকে, আর নর্মালি 70-র আশেপাশে নর্মালাইজড মার্ক যাদের ছিল 70-র আশেপাশে, তারা কিন্তু সবাই পিইটিতে ডাক পেয়েছিল, এবং এই 70-র আশেপাশে যাদের আছে এদের মধ্যে প্রায় বলতে পারো 70 থেকে 80% স্টুডেন্ট কিন্তু চাকরি পরবর্তীকালে পেয়েছে। ওকে, আমি কিন্তু এতক্ষণ নর্মালাইজড মার্কস বলছিলাম, কিন্তু এই 70 তোমাদের র মার্কস, তোমাদের টার্গেট থাকবে যেন আমরা 70 করে আসতে পারি, এবং সেটা খুব সহজেই করতে পারবে, আমি বিস্তারিত তোমাদের বলছি। তারপরে দেখো, তাহলে এখানে শর্টলিস্ট হওয়ার জন্য একটা মিনিমাম পার্সেন্টেজ নাম্বার আমাদের দরকার হয়। যেমন ইউ আর 40%, তাহলে 40%, 100-এর মধ্যে 40 তোমাকে পেতে হবে। ওকে, ইডাব্লিউএস 40%, ওবিসি যারা আছে নন ক্রিমি লেয়ার 30%, এসসি 30, এসটি 30, এবং যাদের পিডাব্লিউডি বিডি ক্যান্ডিডেটস আছে তাদের জন্য আরো 2 নাম্বার তোমাদের আরো ডিডাক্টেড বা রিল্যাক্স করা আছে, মানে 28% হলে তারা কিন্তু এলিজিবল হয়ে যাবে। ওকে, চলো এবার দেখো ম্যাথসের যে সিলেবাস, ম্যাথসে কোন কোন টপিকগুলো, ম্যাথস দেখো তোমাকে নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমেলস, ফ্র্যাকশনস, এলসিএম, এইচসিএফ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, মেন্সুরেশন, টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স, সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, এই কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু প্রচুর প্রশ্ন গত বছর এসেছিল, প্রচুর প্রশ্ন, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা তোমরা কিন্তু আগে প্র্যাকটিস করবে। প্রফিট লস, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, ট্রিগোনোমেট্রি থেকে ভালো ভালো প্রশ্ন এসেছিল, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স থেকে প্রশ্ন এসেছিল, স্কোয়ার রুট, এজ, ক্যালকুলেশন, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, এখান থেকে কিন্তু এই যে দুটো চ্যাপ্টার ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, এটা কিন্তু রিজনিং এবং ম্যাথস দুটোতেই কিন্তু কভার হয়, দুটোতেই কিন্তু কভার হয়, কারণ এই দুটো টপিকেরই এই একটা চ্যাপ্টার হচ্ছে কমন বলতে পারো, ক্যালেন্ডার এবং ক্লক, আর হচ্ছে পাইপ অ্যান্ড ক্রিস্টান। ওকে, তাহলে তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, পাইপ অ্যান্ড ক্রিস্টান, এই মেন্সুরেশন, রেশিও, প্রপোর্শন, কম্পাউন্ড ইন্টারেস্ট, নাম্বার সিস্টেম, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, আর ট্রিগোনোমেট্রি, এবং তার সাথে জিওমেট্রি, এই যে কটা বললাম, এগুলো কিন্তু খুব ভালোভাবে ফোকাস রেখে খুব ভালোভাবে বেশি করে প্র্যাকটিস করবে, কারণ এইগুলোই কোশ্চেন নিই বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু পরীক্ষা হলে আটকে যায়। ওকে, ওকে, চলো এইবার দেখো, এই চ্যাপ্টারগুলো তো মোটামুটি ওভারঅল সব পরীক্ষার একই থাকে, এই চ্যাপ্টারগুলোই করতে হয়, তবুও তার কিছু আছে সহজ, কিছু আছে ক্যালকুলেটিভ, তো পরীক্ষার স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু কোশ্চেন বদলে যায়। ওকে, নেক্সট, এবার দেখো রিজনিং, রিজনিং যেটা আমার চ্যাপ্টার বা আমার সাবজেক্ট বলতে পারো, যেটা আমি এই চ্যানেলে রিজনিং এর ভিডিও দেওয়া শুরু করেছি, এবং রেগুলারলি আপলোড হতে থাকবে। তো দেখো সেখানে আমাদের অ্যানালজি শিখতে হবে, আমাদের অ্যালফাবেটিক্যাল এবং নাম্বার সিরিজ শিখতে হবে, আমাদের কোডিং ডিকোডিং শিখতে হবে, যে কোডিং ডিকোডিং এর অলরেডি কিন্তু দুটো ভিডিও আপলোড হয়ে গেছে, কোডিং ডিকোডিং শিখতে হবে। এই কোডিং ডিকোডিং তোমরা ভিডিওগুলো দেখে নাও, ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, দেখো তোমাদের একটা কোশ্চেনও তোমরা কিন্তু ভুল করতে পারবে না, ইচ্ছা থাকলেও ভুল করতে পারবে না, কারণ তোমরা এতটা শিখে যাবে। ওকে, তারপরে দেখো ম্যাথামেটিক্যাল অপারেশনস, রিলেশনশিপস, সিলোজিজম,
jumbling, Venn diagram, data interpretation and sufficiency, conclusion and decision making, similarities and differences, analytical reasoning, ক্লাসিফিকেশন, ডিরেকশন, স্টেটমেন্ট, আর্গুমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন। ভালো করে খেয়াল করো, তোমাদের স্টেটমেন্টের যে কোশ্চেনগুলো থাকে সেখানে কিন্তু কনক্লুশন, কনক্লুশন, ডিসিশন মেকিং, ওকে, ডিসিশন মেকিং, আর্গুমেন্ট এবং অ্যাজাম্পশন, এই চারটেই তোমাদের কিন্তু করতে হবে। এই চারটেই তোমাদের করতে হবে। এই স্টেটমেন্ট স্টেটমেন্ট টাইপের যে এইগুলো আছে, যেগুলোকে আমরা সিলোজিজম বলে থাকি সাধারণত, সিলোজিজমের মধ্যে ওইগুলো পড়ে। এনিওয়ে, এগুলো করতে হবে এবং তার সাথে তোমাদের অ্যানালিটিক্যাল রিজনিং এর মধ্যে অনেক চ্যাপ্টার আছে, তো মোটামুটি আমরা সবটুকুই কভার করব। ওকে, তাহলে এই রিজনিং থেকে থাকবে 30 নাম্বার। এই 30-এর মধ্যে কিন্তু কোনোভাবেই 28 এর নিচে স্কোর করা যাবে না। স্কোর কিন্তু 28+ রাখতে হবে সিলেকশন পেতে গেলে। ওকে, সিলেকশন পেতে গেলে 28+ রাখতে হবে, কারণ একমাত্র দুটো তিনটে রিজনিং ছাড়া দেখবে বাকি সব রিজনিং তোমরা করতে পারছো, খুব সহজ রিজনিংই আসে। তো সেই জায়গাটাই তোমরা কিন্তু ভালোভাবে এখন শিখে নাও, তাহলে দেখবে এই দুটো তিনটে যে একটু অ্যাডভান্স লেভেলের রিজনিং গুলো তোমরা কিন্তু অতি সহজে করতে পারবে। ওকে, নেক্সট দেখি তাহলে আমি কি বললাম। যে আমাদের যে আছে স্টেটমেন্ট টাইপের যে রিজনিং গুলো আছে, সেখান থেকে কনক্লুশন, ডিসিশন মেকিং, আর্গুমেন্ট, অ্যাজাম্পশন, এই চারটে শিখলেই কিন্তু আমরা হয়ে যাবে। ওকে, নেক্সট দেখি। দেখো, জেনারেল সায়েন্সের সিলেবাস তোমার যে আমাদের সিবিএসসি বোর্ডের 10th স্ট্যান্ডার্ড, সিবিএসসি বোর্ডের 10th স্ট্যান্ডার্ড ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্স কভার করবে। তোমরা কি করবে, তোমরা এনসিআরটি এনসিআরটি যদি পড়তে পারো খুব ভালো। এনসিআরটির বাংলা ভার্সনও পাওয়া যায়, ইংলিশ পড়তে অসুবিধা হয়। আর এই মোটামুটি সেভেন থেকে তোমরা টেন্থ, 7 থেকে 10th যে টেক্সট বুকগুলো আছে সেটাকে কিন্তু খুঁটে খুঁটে পড়ো বাড়িতে, খুঁটে খুঁটে পড়ো, বা ইউটিউবের সাহায্য নিতে পারো। তো এই টেক্সট বুক ফলো করলেই তোমরা দেখবে এখান থেকে সব কোশ্চেন তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, এনসিআরটির বই। এবার যাদের ইংলিশ পড়তে সমস্যা হচ্ছে বা এনসিআরটি বেঙ্গলি পাচ্ছ না, তোমরা কিন্তু এখনকার দিনে এই ডিজিটাল দুনিয়ায় কিন্তু কোনো কিছুই আহ, পাওয়া যায় না এমন কিছু নেই, সবকিছুই সহজলভ্য। একটু খুঁজতে হবে, তোমরা ইন্টারনেটেও এনসিআরটির বেঙ্গলি বা এই এনসিআরটির টেক্সট বইগুলো তোমরা পেয়ে ডাউনলোড করে নিতে পারো। ওকে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধাই হবে। আর নিহাতি যদি কালেক্ট করা যায় না যায়, তাহলে আমাদের বাংলা মিডিয়াম, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে আহ, বইটা আছে, বিজ্ঞান বইটা, সেটা তুমি 6 থেকে 10 পর্যন্ত সেটাও পড়তে পারো, সেটাও ভালো বই। ওকে, 6 থেকে 10 পর্যন্ত যেগুলো আছে সেগুলো কভার করতে পারো। তবে এক্ষেত্রে সিলেবাসটা যেমন ভালো থাকে, বাংলায় বুঝতেও সুবিধা হয়। এনসিআরটি সিলেবাসটা কনসাইজ ধরনের, এখানে তোমার কনসেপ্টটা সুন্দরভাবে ক্লিয়ার হবে। সেই জন্য তোমরা এনসিআরটি ফলো করাটাই বেস্ট, কারণ কোশ্চেন কিন্তু এনসিআরটি থেকেই ওঠে। এমনকি কতবার দেখা গেছে যে লাইন তুলে তুলে কোশ্চেন করেছে, লাইন তুলে তুলে এনসিআরটি যে এক্সাম্পলার আছে, এক্সাম্পলার, সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আমাদের পরীক্ষায় দেখা গেছে। এবং তারপরে লাস্ট টপিক কি থাকছে, থাকছে জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে এখানে দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তোমাদের কি বলছিলাম যে নতুন কোনো কিছু আবিষ্কার বা কোনো কিছু টেকনোলজি আসলে তাহলে সেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কভার হবে। তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে বায়োটেকনোলজি রয়েছে, ওকে, স্পেস টেকনোলজি রয়েছে, ডিফেন্স টেকনোলজি রয়েছে। তো সায়েন্স টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিস, এই দেখো সাবজেক্ট ইকোনমিক্স, পলিটিক্স। তারপরে তোমার থাকবে হিস্ট্রি, হিস্ট্রি, যে হিস্ট্রি আমরা জানি যে আমাদের মিডিয়াভেল পার্ট, এনশিয়েন্ট পার্ট, মডার্ন পার্ট, তিনটে পার্ট রয়েছে। তার সাথে তোমাদের জিওগ্রাফি, জিওগ্রাফি জানো তোমরা যে একটা থাকে রিজনাল, রিজনাল একটা তোমার রিজনাল থাকে, একটা থাকে তোমার সম্ভবত প্রাকৃতিক যেটা আছে। তার সাথে তোমার ইন্ডিয়ান জিওগ্রাফি আছে, তোমার ওয়ার্ল্ড জিওগ্রাফি আছে, তো দুটোই কিন্তু কভার করবে। যেহেতু জিকের মধ্যে আছে সেক্ষেত্রে তোমার ইন্ডিয়ান জিওগ্রাফি তার সাথে ওয়ার্ল্ড জিওগ্রাফি কিন্তু দুটোই কভার হবে। ওকে, তার সাথে কিন্তু তোমার কিছু কনসেপ্টও তোমাদের শিখে নিতে হবে প্রাকৃতিক ভূগোল থেকে। আর রিজনাল বা আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের কিন্তু ডেটাগুলো মুখস্থ করতে হবে।
ইকোনমিক্সে কি করবে, ইকোনমিক্সে তোমরা 5 ইয়ার প্ল্যান করবে, 5 ইয়ার প্ল্যানগুলো করে নেবে এবং তার সাথে আহ, এই রিলেটেড তোমার যে পভার্টি, তারপরে তোমার ব্যাংকিং সেক্টর যেটা আছে, ব্যাংকিং, তোমার ইন্ডাস্ট্রিজ, এগ্রিকালচার, মোটামুটি আমি সিলেবাস বলছি, এগ্রিকালচার, এবং তার সাথে তোমার যে ফিনান্সিয়াল যে এইগুলো আছে, ফিসকাল পলিসি, যে ফিনান্স পলিসিগুলো আছে, ফিসকাল পলিসি, তোমার মনিটারি পলিসি, ওকে, এগুলো সম্পর্কে ধারণা জন্মাতে হবে, যেমন জিডিপি, জিএনপি, এনএনপি, ওকে, এনডিপি, এগুলো কি, এক্সিম এক্সিম ব্যাংক কি, কোন ব্যাংক কবে এস্টাবলিশড হয়েছে, সেগুলো সম্পর্কে কিন্তু তোমাদের এখান থেকে মোটামুটি একটা ডেটাবেস তৈরি করে নেবে। খুব কনসেপ্টে এখানটাই যাওয়ার দরকার পড়বে না, প্রচন্ড কনসেপ্টে যাওয়ার দরকার পড়বে না, মোটামুটি এটা ওভারঅল একটা তুমি কনসেপ্ট নেবে, তার সঙ্গে ডেটাগুলো কিন্তু মাথায় রেখে দেবে এবং তার সাথে কিছু পাবে, যেমন হলো কার্ভ, যেটাকে বলা হয় কার্ভ। এই কার্ভগুলো কিন্তু তোমার পরীক্ষায় কিন্তু আসে, তো এই কার্ভগুলো শিখে নেবে। ওকে, তারপরে পলিটিক্স, পলিটিক্স থেকে তো জানো তোমরা এতদিন অনেকদিন ধরে পড়ছো, তো পলিটিক্সটা ভালো করে পড়বে, পলিটিক্স থেকে কোশ্চেন আসে ভালোই। ওকে, তাহলে ইকোনমিক্স, পলিটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি সবই তোমাদের করতে হবে, কিন্তু এখানটায় কিন্তু সবাই একটা জিনিস মাথায় রাখবে, একটা অ্যাভারেজ নাম্বার পায়। এটা কিন্তু তোমার সেই ফ্যাক্টর না, ডিসাইডার ফ্যাক্টর না, যে তুমি চাকরি পাবে কি পাবে না, সেটা হচ্ছে এই সায়েন্স, সায়েন্স হচ্ছে তোমাদের ডিসাইডার ফ্যাক্টর। ওকে, এবং ম্যাথস রিজনিং, কারণ ম্যাথস রিজনিং এ যখন তোমার স্ট্রং থাকবে, তোমার 50+ স্কোর করে আসতে পারবে, তখনই তুমি একটা ক্যান্ডিডেট যে চাকরি পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারবে, এবং তখনই তোমাকে এই জেনারেল সায়েন্স হেল্প করবে যে রেলওয়ে জব পাওয়ার জন্য। ওকে, কারণ এই জেনারেল অ্যাওয়ারনেস এত বড় একটা সিলেবাস, এখানটায় সবাই দেখবে একটা অ্যাভারেজ নাম্বারই আনবে, খুব বেশি হেরফের হবে না, হেরফের হবে এখানটায় এই দুটো জায়গায়, একটা ম্যাথ জিআই আর রিজনিং। যে ম্যাথ জিআই পিছিয়ে পড়বে তার মোটামুটি এই বছরে অধরা থেকে গেল, তার তখন তো জেনারেল সায়েন্স কোনো কাজেই লাগবে না, কিন্তু যে ম্যাথ জিআই স্ট্রং হয়ে 50+ স্কোর করে আসতে পারছো, সে যদি সায়েন্স একটু ভালো করে করে ফেলে, দেখবে তার চাকরি এবার পাক্কা। ওকে, এবার দেখো পোস্ট প্রিফারেন্স কিছু আছে। পোস্ট প্রিফারেন্স সম্পর্কে আমি গত ভিডিওতে কিছু বলেছিলাম তোমাদের, তো সেই অনুযায়ী তোমরা পোস্ট সিলেক্ট করবে, আমরা পোস্ট প্রিফারেন্স সম্পর্কে বিস্তারিত আমরা পরের ভিডিওতে নিয়ে আসছি। ওকে, তোমার সিলেবাসটা আর একবার একটুখানি দেখে নাও এবং প্ল্যান করতে শুরু করো যে কিভাবে কখন তোমরা পড়াশোনা শুরু করবে, কারণ এখন থেকে যদি প্ল্যান না করো, দেখো পরীক্ষা কবে হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, পরীক্ষা কবে হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, তবে খুব সম্ভবত, যেহেতু এখন প্রতি বছর একটা ফর্ম ফিল আপের ট্রেন্ড রেলওয়েতে শুরু হয়েছে, নোটিফিকেশন বের করছে, অল্প অল্প করে ভ্যাকান্সি নিয়ে আসছে, সেই কারণে কিন্তু ওটা চেষ্টায় থাকবে যে 1 থেকে 2 বছরের মধ্যে টোটাল প্রসেস কমপ্লিট করে দেওয়ার, না হলে কিন্তু ওদের জমে যাবে, ওদেরই সমস্যা হবে। তাই তোমরা কিন্তু এই পরীক্ষা কবে আসবে ওটা ভেবে যে পরে পড়বো বসে থেকেও না, কারণ গতবার 1,03,000, হ্যাঁ, 1,03,000, 3,000 ফর্ম ভ্যাকান্সি বেরিয়েছিল, তার জন্য কিন্তু 1.15 কোটি বা করোড়, হ্যাঁ, 1.1 মানে 1,15,00,000 ফর্ম ফিল আপ হয়েছিল। তো মনে রাখবে, এবার যেহেতু প্রায় 32,400 ফর্ম বেরিয়েছে, 32,000, সরি, এবার কত বেরিয়েছে, 32,000, যদি 400 ফর্ম বেরিয়েছে, তাই 32,400 ফর্মের জন্য তোমার কিন্তু কম করে 200 গুণ, প্রায় 60 লাখ এর ওপরে, ওকে, প্রায় 60 লাখ 70 লাখ কিন্তু ফর্ম ফিল আপ হবে। এবং এবার কম্পিটিশন আরেকটু টাফ কেন হবে, যেহেতু ভ্যাকান্সি কম তাই কম্পিটিশন টাফ হবে, তাহলে সেই অনুযায়ী তোমাদের কিন্তু জোন সিলেকশন এবং পোস্ট প্রেফারেন্স কিন্তু রাখতে হবে, কারণ একটু ভুল হয়ে গেলেই তুমি কম্পিটিশন থেকে ছিটকে যাবে। ওকে, ঠিক আছে, আপাতত তোমরা সিলেবাস জেনে গেলে, তো সিলেবাস সম্পর্কে একটুখানি আহ, তোমরা চিন্তা ভাবনা করো যে কিভাবে প্ল্যান করবে, কিভাবে পড়াশোনা করবে। ওকে, তারপরে আমি নেক্সট ভিডিওতে তোমাদের জোন সিলেকশন এবং পোস্ট প্রিফারেন্স সম্পর্কে বিস্তারিত বলে দেবো। তারপরে তোমরা নেক্সট ফার্স্ট উইক এবং লাস্ট উইক, এই দুটো উইক ছেড়ে তার মাঝখানে তোমরা কিন্তু সুযোগ বুঝে ফর্মটা ফিল আপ করে নেবে। ওকে, থ্যাংক ইউ।